ওয়েলকাম টু স্টাডি স্টোরিয়া ফ্রেন্ডস। আজকে আমরা জিকের কতগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ এবং বারবার এসছে এমন কোশ্চেনগুলো নিয়েই আজকে আলোচনা করা হবে। প্রত্যেকটা কোশ্চেনের পরে তোমরা তার সম্বন্ধে ডিটেল পেয়ে যাবে এবং এই ক্লাসের পিডিএফটা তোমরা স্টাডি স্টোরিয়া টেলিগ্রাম চ্যানেলেও অ্যাভেলেবেল আছে, সেটা তোমরা পেয়ে যেতে পারো। প্রথম কোশ্চেন আজকেকার, দ্য মাইক্রোলিথস ওয়ার ইউজড বাই আর্লি ম্যান ডিউরিং দ্য ড্যাশ এজ। মাইক্রোলিথ হচ্ছে কী জিনিস, সেইটা কোন যুগে পাওয়া যায়, এই দুটো এখানে আমাদের জানতে হবে। মাইক্রোলিথ এবং ম্যাক্রোলিথ বলে দুটি পাথরের তৈরি জিনিসের সন্ধান আমরা পাই, যেটা মোটামুটি প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগে ব্যবহৃত হতো। স্টোন টুলস যে পাথরের জিনিসপত্র, সেইগুলো যেগুলো যদি ছোট হতো সেগুলোকে বলা হতো মাইক্রোলিথ, আর যদি বড় হতো তাহলে সেগুলো হচ্ছে ম্যাক্রোলিথ। তাহলে এই মাইক্রোলিথ আমরা পেয়েছি কোন যুগে না মেসোলিথিক যুগে, বা যেটাকে আমরা মধ্যপ্রস্তর যুগ বলি বাংলাতে, মধ্যপ্রস্তর যুগ, সেই যুগে আমরা এই মাইক্রোলিথ পেয়েছি। এই সম্বন্ধে দেখো, মাইক্রোলিথ হলো ক্ষুদ্র ধারালো পাথরের টুকরো যা সাধারণত 1 থেকে 2 সেন্টিমিটারের আকারের হয়। আকারে ছোট হয়, ধারালো হয়, কার্যকারী হয়। এটি তীর, বর্ষা, কাঁটা ইত্যাদিতে ব্যবহৃত হতো। বিভিন্ন জটিল সরঞ্জাম তৈরি করা হতো, মানে ছোট ছোট জিনিস আর কি, সেগুলোকে মাইক্রোলিথ বলা হতো। এই মাইক্রোলিথটা আমরা মেসোলিথিক এজে পেয়েছি। তাছাড়াও মেসোলিথিক এজটা কি না প্যালিওলিথিক এবং নিওলিথিক এজের মাঝেরটা। প্যালিওলিথিক মানে প্রাচীন প্রস্তর যুগ, আর নিওলিথিক মানে নব্যপ্রস্তর যুগ, তার মাঝে যেটা সেটা হচ্ছে মেসোলিথিক এজ। মেসোলিথিক যুগে ব্যাপকভাবে ব্যবহৃত হতো। ইউরোপ, আফ্রিকা, এশিয়ার বিভিন্ন স্থানে এগুলি পাওয়া গেছে। এই ছবিগুলো দেখো, এগুলো হচ্ছে মাইক্রোলিথের ছবি। ম্যাক্রোলিথ হচ্ছে কি, ম্যাক্রোলিথ বড় আকারের পাথরের টুলস যা সাধারণত 5 থেকে 20 সেন্টিমিটার বা তার বেশি আকারের হয়, আকারে বড় এবং শক্তিশালী। ম্যাক্রো মানেই বড়। এটি প্যালিওলিথিক যুগের প্রধান টুল হিসাবে ব্যবহৃত হয়। তাহলে আমাদের যদি জিজ্ঞাসা করে প্যালিওলিথিক এজে কোন ধরনের টুলস পাওয়া গেছে, উত্তর হবে ম্যাক্রোলিথ। এই ম্যাক্রোলিথের অস্তিত্বের সময়কাল দেখো, মাইক্রোলিথ এর সময়কাল মেসোলিথিক যুগ, আর ম্যাক্রোলিথের সময়কাল হচ্ছে প্যালিওলিথিক যুগ। এটা 25,000 হবে। ম্যাক্রোলিথের সময়কাল হচ্ছে প্যালিওলিথিক এজে। আমরা মেসোলিথিক এজের যে সময়টা, মেসোলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগে কোথায় কোথায় পেয়েছি আমরা এই মাইক্রোলিথগুলো, তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট দুটো জায়গা, একটা হচ্ছে বাগর, সেটা আছে রাজস্থানে, আর একটা হচ্ছে আদমগড়, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে। এই দুটো জায়গা পরীক্ষাতে আসে, যে এই দুটো জায়গা মেসোলিথিক এজের বিভিন্ন অবশেষ পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, গ্যালভানাইজেশন is a method of protecting iron from rusting by coating with thin layer of dash. গ্যালভানাইজেশন জিনিসটা কি? গ্যালভানাইজেশন হচ্ছে is a method of protecting steel and iron from rusting by coating them with a thin layer of zinc. জিঙ্ক দিয়ে ওটা রাস্টিং মানে ওই যে মরচে পড়া, সেটাকে আটকানো যায়। এই প্রসেসটাকে বলা হয় গ্যালভানাইজেশন। ঠিক আছে, গ্যালভানাইজেশন প্রসেসটা এখানে ছবিতে দেখানো হলো, যেখানে লোহা বা ইস্পাতের ওপর একটি সুরক্ষা স্তর, সাধারণত জিঙ্ক, যোগ করা হয়, যা জংকে প্রতিরোধ করে। এই যে গ্যালভানাইজিং প্রসেস এটা। তাছাড়াও গ্যালভানাইজেশনের যে 3টে প্রসেস আছে, একটা সারফেস প্রিপারেশন, একটা গ্যালভানাইজিং, একটা ইন্সপেকশন। ধাতব বস্তুগুলিকে ক্ষয় বা জং থেকে রক্ষা করা এবং ধাতুর আয়ু বাড়ানো এবং রক্ষণাবেক্ষণে খরচ কমানোর জন্য এটি ব্যবহৃত হয়। এটা ইম্পর্ট্যান্ট তথ্য একটা। 1742 সালে ফ্রান্সের প্যারিসের বিজ্ঞানী মুলেট প্রথম এই পদ্ধতির প্রবর্তন করেন। গ্যালভানাইজেশনের প্রক্রিয়া 3টে। এটা হচ্ছে ফ্ল্যাক্সিং, একটা হচ্ছে হট ডিপ গ্যালভানাইজেশন, আর একটা হচ্ছে ঠান্ডা করার পর্ব। তা ফ্ল্যাক্সিংটা কী জিনিস না, অ্যাসিড দিয়ে পরিষ্কার করা হয় এবং তারপর
বিশেষ ফ্লাক্সের মধ্যে এটি ডুবানো হয়, যা ধাতুকে আরও পরিষ্কার করে এবং জিঙ্কের সাথে সংযোগ তৈরি করে। আর হট ডিপ গ্যালভানাইজেশনটা পরিষ্কার ধাতুকে গলিত জিঙ্কের মধ্যে ডুবানো হয়, যাতে এইটি সম্পূর্ণরূপে জিঙ্কের স্তর দ্বারা আবৃত হয়। আর গ্যালভানাইজ করা বস্তুটি ঠান্ডা করা হয় এবং এর উপরে মসৃণ জিঙ্ক স্তর তৈরি করা হয়। উপকারিতা: জং প্রতিরোধ করে, দীর্ঘস্থায়িত্ব বাড়ায়, খরচের সাশ্রয়ী হয় এবং পরিবেশ বান্ধব হয়। এগুলো হচ্ছে গ্যালভানাইজেশন। প্রয়োগের ক্ষেত্র কোথায় কোথায় না বিল্ডিংয়ের স্ট্রাকচার, ছাদ, পাইলিংয়ের জন্য, অটোমোবাইল শিল্পে, গাড়ির বডি, অন্যান্য অংশে, বৈদ্যুতিক খুঁটি, টাওয়ার তৈরিতে, পাইপ লাইন, ফেন্সিং, গেট তৈরিতে এগুলি ব্যবহৃত হয়। তাহলে মোটামুটি গ্যালভানাইজেশন প্রক্রিয়ার একটা ব্রিফ আইডিয়া পাওয়া গেল। তাছাড়াও আমরা গ্যালভানাইজেশন প্রক্রিয়া দেখতে পাই কপার মেটাল ব্যবহৃত হয় ইলেকট্রিক ইকুইপমেন্টের ওপরে গ্যালভানাইজ করার জন্যে, বা টিন ব্যবহৃত হয়, অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়, বিভিন্ন কিচেন ইকুইপমেন্টস, জানলার ফ্রেম, ফয়েল, এগুলোকে অ্যালুমিনিয়ামের দ্বারা করা হয়। ঠিক আছে, নেক্সট, এরপর কোশ্চেন নাম্বার 3, হোয়াট কজেস রেনফল অন দ্য কোস্টাল এরিয়াস অফ তামিলনাড়ু ইন দ্য বিগিনিং অফ উইন্টার্স? নর্থ ইস্টার্ন মনসুন, লোকাল এয়ার সার্কুলেশন, টেম্পারেট সাইক্লোন এবং সাউথ ওয়েস্ট মনসুন। আগে অ্যান্সারটা বলি। অ্যান্সারটা হচ্ছে আমাদের যেটা নর্থ ওয়েস্টার্ন মনসুন, মানে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। মৌসুমি বায়ু বা মনসুন হলো একটি ঋতুভিত্তিক বায়ু, যা ভারতীয় উপমহাদেশে প্রধানত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিস্তৃত থাকে। এটি শুষ্ক ও আর্দ্র মৌসুমের কারণ হয়। নর্থ ওয়েস্টার্ন মনসুন, আমরা মনসুনের ভাগগুলো দেখব। প্রধান কারণ মনসুনের কি না, সূর্যের তাপমাত্রা ও স্থল এবং সমুদ্রের তাপমাত্রার পার্থক্য। মানে এই এলাকাতে যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে এইখান থেকে বায়ু যাবে, যদি এই এলাকাতে তাপমাত্রা বেড়ে যায় তাহলে এই দিক থেকে বায়ু আসবে, এটা নিয়ম। এবার অর্থনৈতিক প্রভাব কি? ভারতীয় কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রধান বৃষ্টিপাতের উৎস। পানীয় জল সরবরাহ এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য মৌসুমি বৃষ্টিপাত অপরিহার্য। আর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, আমাদের দুরকম মৌসুমি বায়ু দেখতে পাওয়া যায়, একটা উত্তর পূর্ব মৌসুমি বায়ু, একটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা জুন থেকে সেপ্টেম্বরে হয়। ভারত মহাসাগর থেকে আর্দ্র বায়ু ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে এবং ভারী বর্ষণের কারণ হয়। এটি দেশের 75% বার্ষিক বৃষ্টিপাত সরবরাহ করে। আর উত্তর পূর্ব মৌসুমি বায়ুটা শীতকালে উত্তর ভারতের শীতল বায়ু ভারত মহাসাগরের দিকে প্রবাহিত হয়। দক্ষিণ ভারতে বিশেষ করে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে বৃষ্টি নিয়ে আসে। মানে এখানে দেখো উইন্টার মনসুন লেখা আছে এবং সামার মনসুন লেখা আছে, এইটার জন্য আমাদের বর্ষা হয়। আর এইটা শীতকালীন বৃষ্টিপাত, যেটা তামিলনাড়ু এবং কেরালা অঞ্চলে, এই অঞ্চলটাতে ডাবল বৃষ্টিপাত ঘটায়, দুবার বর্ষা হয়। যখন উপরের এই এলাকাটাতে নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়, লো প্রেশার, তখন এইখান থেকে বায়ু দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে বায়ু ভারতীয় উপমহাদেশে ঢোকে এবং এখানে এই বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। আর তারপর ঠিক শীতকালে এই অঞ্চলটাতে নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়, তখন উপর থেকে বায়ু নিচের দিকে নেমে আসে। এই জন্যেই তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা এই এলাকাগুলোতে ওই উত্তর পূর্ব মৌসুমি বায়ু, যেটা নর্থ ইস্টার্ন মনসুন, তার ফলে দুবার বৃষ্টিপাত হয় শীতকালে। এরপর প্রভাব কি? কৃষি ওপর প্রভাব হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রধানত ফসলের জন্য পর্যাপ্ত বৃষ্টিপাত সরবরাহ করে। মৌসুমি বায়ুর উপর ভিত্তি করে কৃষি উৎপাদন ভারতীয় অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে। জীবনযাত্রা প্রায় 80% কৃষি কার্যক্রম মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ট্রাভেলার্স ওয়াজ অর ওয়ের অ্যাসোসিয়েটেড উইথ বিজয়নগর এম্পায়ার? বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে যুক্ত যে ট্রাভেলারগুলো, তাদের নাম জিজ্ঞাসা করছে। দেখো এখানে ইবন বতুতা আছে, মার্কো পোলো, নিকোলো ডি কন্তি এবং ডোমিঙ্গো পায়েজ। এর মধ্যে আমাদের উত্তর হবে অপশান 1, 3 and 4, মানে
মার্কো পোলো আসেননি বিজয়নগর এম্পায়ারের সময়, বাকি সবগুলোই এসছেন, সব ট্রাভেলারগুলোই এসছেন। মার্কো পোলো, ইবন বতুতা আমরা জানি রাহেলা লিখেছেন, নিকোলো দি কন্টি আমরা ডিটেল পড়ব, আমাদের স্লাইডে আছে। আগে আমরা বিজয়নগর সাম্রাজ্য সম্বন্ধে একটা ছোট্ট ব্রিফ আইডিয়া নিয়ে নিই। বিজয়নগর সাম্রাজ্যটা কি না, দক্ষিণ ভারতের একটি বিশাল প্রভাবশালী সাম্রাজ্য, যা 1400 শতাব্দীর মাঝামাঝি থেকে 1700 শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত টিকেছিল। সাম্রাজ্যটি 1336 সালে প্রতিষ্ঠিত হয়েছিল হরিবুক্কা বলছে, মানে হরিহর এবং বুক্কা রায়, মানে দুটি ভাইয়ের নেতৃত্বে, যারা হরিহর ও বুক্কা নামে পরিচিত। তারা হোসপেটের কাছাকাছি বিজয়নগরের শহরটিকে তাদের রাজধানী হিসেবে গড়ে তুলেছিলেন। সাম্রাজ্যটি দক্ষিণ ভারতের একটি সংস্কৃতিমূলক বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত ছিল এবং তার প্রভাবশালী শাসকদের অধীনে হিন্দু সংস্কৃতি, স্থাপত্য, শিল্পকলার চরম বিকাশ ঘটে। কৃষ্ণদেব রায়, যিনি ছিলেন বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ শাসক, যিনি সাম্রাজ্যটিকে ভূখণ্ডে ও প্রভাব বাড়িয়েছিলেন এবং এর অধীনে দক্ষিণ ভারতের অধিকাংশ অঞ্চল একত্রিত করেছিলেন, সেই কৃষ্ণদেব রায়। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল সমৃদ্ধ, শক্তিশালী, তবে 1565 সালে তালিকোটার যুদ্ধে দাক্ষিণাত্য সুলতানদের হাতে পরাজয়ের পর এটি ধ্বংস হয়ে যায়। এরপর সাম্রাজ্যটি ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং শেষ পর্যন্ত 1700 শতাব্দীর প্রথম দিকে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। এই সাম্রাজ্যের সময়কালে নির্মিত স্থাপত্যকৃতি মন্দিরসমূহ আজও দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে দেখা যায়, যা সেই সময়ের স্থাপত্যশৈলীর সাক্ষ্য বহন করে। বিজয়নগর সাম্রাজ্য, যেটা সঙ্গম এজ বলা হয়, তার মধ্যেও পড়ে সঙ্গম, শালুক, তুলুক, অরবিডু, এই রাজবংশগুলো রাজত্ব করেছিল। বিজয়নগর এম্পায়ারের ছবি আমরা দেখতে পাবো এই এলাকাটায়, এই যে সবুজ অঞ্চলটা আছে, এই অঞ্চলটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের অংশ। এর উপরেই দেখতে পাচ্ছ যেটা পিঙ্ক কালারের, সেটা হচ্ছে বাহমনি সাম্রাজ্য। এই সময়ে যে ট্রাভেলারগুলো এসেছিলেন তার মধ্যে নিকোলো ডি কন্টি, আব্দুর রাজ্জাক, অ্যাস্থানিসিয়াস নিকেচিন, লুডোভিকো দি ভার্থেমা, দুরাতে বারবোসা, ডোমিঙ্গো পায়েস, ফার্নাও নুনিজ এবং সিজার ফ্রেডরিকি। তার মধ্যে আমাদের দেখো অপশানে আছে নিকোলো দি কন্টি, ডোমিঙ্গো পায়েস, এ দুটো আছে অপশানে। এবার আমরা পড়ব ইবন বতুতার সম্বন্ধে ডিটেল। ইবন বতুতা পুরো নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবন বতুতা। জন্ম এবং মৃত্যু দুটোই মরক্কোতে। জন্ম 1304, মৃত্যু 1369। পেশায় একজন মরক্কোর বিচারক ছিলেন, পর্যটক ছিলেন, ভূগোলবিদ ছিলেন। ইনি তো মোহাম্মদ বিন তুগলকের আমলে এসেছিলেন উত্তর ভারতে। তা মোহাম্মদ বিন তুগলকের তিনি দিল্লির কাজী নিযুক্ত হয়েছিলেন মোহাম্মদ বিন তুগলক দ্বারা। বিশ্ব ভ্রমণকারী ছিলেন, প্রায় 30 বছর ধরে বিভিন্ন দেশ, প্রায় 75,000 to 80,000 কিলোমিটার তিনি ভ্রমণ করেছিলেন। তার ভ্রমণপথ তিনি আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ভারত, চীন, দক্ষিণ পূর্ব এশিয়া বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। ইবন বতুতার ভ্রমণপথ আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া এই সব জায়গাগুলোতে ছিল। ইবন বতুতার অবদান কি না, তিনি রেহলা বলে একটি বই লিখেছিলেন। রেহলা, দ্য অ্যাকাউন্ট অফ হরিহর ফাইভস রাইন ইজ ইন হিজ বুক। ইবন বতুতার ভ্রমণ সংক্রান্ত অভিজ্ঞতা রেহেলা নামক বইয়ে লিপিবদ্ধ করা হয়েছিল। রেহেলাটা হচ্ছে মহাকাব্যিক ভ্রমণ বিবরণ, যা মধ্যযুগীয় পৃথিবীর ইতিহাস সম্বন্ধে তথ্য সরবরাহ করে। ইবন বতুতার বিবরণ সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্যের উপর আলোকপাত করে। তার ভ্রমণ পথ ও লেখা মধ্যযুগীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল। স্বাভাবিক, সেই সময় তিনি বিভিন্ন জায়গা ঘুরেছিলেন এবং তার ভ্রমণ পথে সমস্ত জায়গা তিনি লিপিবদ্ধ করে রেখেছিলেন। যেহেতু লিপিবদ্ধ করে রেখেছিলেন, সেই সময় সেই এলাকাগুলোর বিষয়ে আমরা খুব ডিটেলে জানতে পারি। এনার পরে যিনি, তার নাম হচ্ছে মার্কো পোলো। মার্কো পোলো ভেনিস, ইতালির লোক। তিনি ইতালীয় পর্যটক, ব্যবসায়ী। মধ্যযুগে পশ্চিমে এর মধ্যে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই মার্কো পোলোর ভ্রমণপথ, প্রথম যাত্রা হচ্ছে বাবা কাকার সাথে চীনের উদ্দেশ্যে রওনা হন। তারপর পারস্য, আফগানিস্তান, মঙ্গোলিয়ার পর চীনে পৌঁছান।
চীনে কুবলাই খানের দরবারে যান, কুবলাই খান যিনি চেঙ্গিস খানের নাতি, চেঙ্গিস খান। এরপর তিনি আবার ভেনিসে ফিরে আসেন। মার্কো পোলো অবদান হচ্ছে দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো বলে একটি তিনি বই লিখেছিলেন, তার বিবরণ যেটা ইল মিল্লোন বলা হচ্ছে, দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো, মানে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজের লেখা। বইটি মধ্যযুগীয় ইউরোপীয়দের মধ্যে পূর্বের দেশগুলি সম্বন্ধে জানার কৌতূহল বাড়ায় এবং এশিয়ার প্রতি আগ্রহ সৃষ্টি করে। ইনি তো সেই মার্কো পোলো। তার টাইমটা হচ্ছে 1288 থেকে 1292 টাইমে তিনি পান্ডো কিংডমে এসেছিলেন। পান্ডো কিংডমে এসেছিলেন। এরপর নিকোলো ডি কোন্টি, তিনি একজন ইটালিয়ান এবং বিজয়নগরে তিনি এসেছিলেন 1420-তে, জাস্ট আফটার দ্য অ্যাসেসন অফ দেবরায় ওয়ানের সময়। তিনি প্রথম ফার্স্ট নোন ফরেন ট্রাভেলার যিনি বলেছিলেন যে ফর্টিফিকেশন অফ দ্য সিটি অ্যান্ড দ্য থাউজেন্ডস অফ মেন এমপ্লয়েড ইন দ্য আর্মি অফ দ্য রুলার্স। যিনি ওই বিজয়নগর সাম্রাজ্যটি যে একটি পরীক্ষা দিয়ে ঘেরা ছিল এবং সেটি একটি দুর্গ ছিল সেটার কথা বলেছিলেন। তিনি খুব গুরুত্বপূর্ণ একজন ভ্রমণকারী। তার আমলে তিনি যে মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ শুরু করেছিলেন এবং ভ্রমণের অভিজ্ঞতা তাকে একটি গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ হিসেবে প্রতিষ্ঠিত করে। ভ্রমণ শুরু করেছিলেন কোথা থেকে না, ভেনিস থেকে যাত্রা শুরু করেছিলেন, তারপর ভারতবর্ষে পৌঁছান, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেন। তারপর চীন যান তিনি, চীনে থেকে তারপর তিনি 25 বছর ভ্রমণের পর 1444 সালে ভেনিসে ফিরে আসেন। এরপর হচ্ছে ডোমিঙ্গো পায়েস, একজন পর্তুগিজ ব্যবসায়ী, 16শো শতাব্দীতে দক্ষিণ ভারতে ভ্রমণ করেছিলেন। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পিতে যান এবং সেই সময়কার রাজ্যের ধন সম্পদ এবং সামরিক ক্ষমতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্বন্ধে বিশদ বিবরণ প্রদান করেন। তিনি বিজয়নগর সাম্রাজ্যে ভ্রমণ করেছিলেন 1520 থেকে 1522 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং তার সময়কালটা ছিল কখন, কৃষ্ণদেব রায়ের সময়ে। তিনি কৃষ্ণদেব রায়ের আমলে এসেছিলেন, কৃষ্ণদেব রায়ের সময় তিনি এসেছিলেন। ডোমিঙ্গো পায়েস কৃষ্ণদেব রায়ের শাসনামলে সেখানে ভ্রমণ করেন, যা ছিল সাম্রাজ্যের সর্বোচ্চ সমৃদ্ধির সময়। এরপর কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং মিনিস্ট্রিজ ইজ রেসপন্সিবল ফর গভর্নিং ইন্দিরা আবাস যোজনা? ইন্দিরা আবাস যোজনা কোন মিনিস্ট্রির আন্ডারে আছে? উত্তর হবে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, অপশান বি। ইন্দিরা আবাস যোজনা 1985 সালে চালু করা হয়েছিল রাজীব গান্ধীর আমলে। পরে 2016 সালে ইন্দিরা আবাস যোজনাকে পুনর্নাম দেওয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রামীণ এবং আরবান, যা আরও উন্নত সুযোগ সুবিধা এবং অর্থনৈতিক সহায়তা প্রদান করে। Where should an object be placed in front of a concave mirror such as that the mirror of the object is the same size as the object? মানে হচ্ছে কোথায় রাখা হবে একটা কনকেভ মিররের সামনে, যাতে করে কনকেভ মিরর মানে অবতল, কনভেক্স এবং কনকেভ, এবার কোথায় রাখা হবে যাতে করে একই রকম হবে, মানে ছবি হবে অবতল দর্পণে। এটা উত্তর হবে অপশান সি, ডি, সেন্টার অফ দ্য কার্ভেচার অফ সি। কারণ অবতল দর্পণ যদি কনকেভ মিররের নামে একটা ছবি আঁকি, দেখো বিষয়টা বোঝায় এরকম, এটা একটা অ্যাক্সিস, এটা একটা বৃত্ত, এটা যদি সেন্টার সি হয় এবং এইটা যদি কনকেভ মিরর হয়, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে সেন্টার অফ দ্য কার্ভেচার মানে এই এলাকাটায়, আর এইখানটা হচ্ছে পোল বলা হয় এই এলাকাটা। এবার এই এলাকাটাতে যদি রাখা হয় কোনো কিছু, তাহলে পরে কনকেভ মিররের যে এটা সমান দেখাবে, যেমন চেহারা সেরকমই দেখাবে। উত্তল এবং অবতল আয়না সম্বন্ধে ডিটেল এখানে বলা আছে,
তোমরা পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। যারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হওনি তারা সত্তর টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাও, কারণ ওটা বিভিন্ন রকমের কারেন্ট অ্যাফেয়ার্স এবং নানান রকমের জিকের আপডেট ওখানটাতে দেওয়া হয় রেগুলার। তোমরা সমৃদ্ধ হবে আশা করছি। এরপর হচ্ছে কনভেক্স এবং কনকেভ মিররের ছবিটা দেখো। কনভেক্স মিরর এটা হচ্ছে উত্তল লেন্স, এটা হচ্ছে অবতল লেন্স। এবার হচ্ছে উইচ অ্যামং দ্য ফলোয়িং লিডার্স লেড বারদৌলি সত্যাগ্রহ। বারদৌলি সত্যাগ্রহতে কোন লিডার মানে কোন নেতা নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হবে বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল 1920 দশকে কৃষকদের আর্থিক অবস্থার অবনতি ঘটে এবং 1928 সালে গুজরাটের বরদৌলি অঞ্চলে একটা সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়, যে সত্যাগ্রহতে নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ফিনান্সিয়াল ট্রাভেলের জন্য দিয়েছিলেন তিনি। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন চরমপন্থী মহাত্মা গান্ধীর অনুগামী সর্দার বল্লভভাই প্যাটেল। বরদৌলি সত্যাগ্রহ সফল হয় ব্রিটিশ সরকার কৃষকদের দাবি মেনে কর বৃদ্ধি প্রত্যাহার করা হয় এবং কৃষকদের অধিকারের স্বীকৃতি প্রদান করা হয়। এই আন্দোলনের স্বাধীনতা আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়। 12 জুন 1928 সালে এই আন্দোলনটি হয়েছিল। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অপোজড দ্য রাওলাট অ্যাক্ট বিকজ ইট ওয়াজ এইমড অ্যাট ড্যাশ। রাওলাট অ্যাক্টে বিরোধিতা করেছিল, কারণ কি? কারণ লিমিটিং পার্সোনাল লিবার্টি ক্ষুণ্ণ করেছিল সেই জন্যে। এই সময় রাওলাট অ্যাক্টের প্রতিবাদেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। আমরা জানি রাওলাট অ্যাক্ট 1919 সালে 18 মার্চ ব্রিটিশ সরকার দ্বারা প্রণীত হয়েছিল। এটি ব্রিটিশ সরকারকে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার, নির্বাসনের ক্ষমতা প্রদান করে, প্রেস নিয়ন্ত্রণ করে, অপরাধী গ্রেপ্তার করে। বিপ্লবী প্রতিক্রিয়া হয়েছিল এই সময়, প্রতিরোধ করেছিল বিভিন্ন জন। তার মধ্যে আমরা জানি দুজনের নাম। একজনের নাম হচ্ছে কিচলু, সাইফুদ্দিন কিচলু, এবং ডক্টর সত্যপাল। এই দুজন প্রোটেস্ট করেছিল রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে পাঞ্জাবে এবং তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল। সেই অ্যারেস্টের প্রতিবাদেই জালিয়ানওয়ালাবাগের অঞ্চলে সেখানে 1919 সালে এপ্রিল মাসে 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের বলে একটি জায়গাতে একটা ম্যাসাকার হয়েছিল, মানে একটা গণহত্যা হয়েছিল। 379 জন ইংরেজদের হিসাবে মারা গিয়েছিলেন, কিন্তু আমরা জানি হাজার হাজার মানুষ সেখানে মারা গিয়েছিলেন। এই নারকীয় হত্যার প্রতিবাদে গান্ধীজি কায়জার-ই হিন্দ উপাধি ত্যাগ করেন এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়ার ইজ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট উইল 1 find the largest mangrove swamp that are a part of the world's largest delta formed by the mighty rivers Ganga, Brahmaputra and Meghna? তাহলে কোথায় ওই ডেল্টাটা তৈরি হয়েছে, পৃথিবীর সবথেকে বড় ডেল্টা, যেখানে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনার সঙ্গমস্থলে? সেটা হচ্ছে উত্তর সুন্দরবন এলাকাতে এই ডেল্টাটা হয়েছে। আমরা জানি যে বনভূমি, ভারতের যে বনভূমিগুলো আছে, বনভূমিগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। একটা গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি, যেটা ট্রপিক্যাল ফরেস্ট বলা হয়, সেটিকে আবার ছোট ছোট ভাগে ভাগ করা যায়। গ্রীষ্মমণ্ডলীয় বর্ষা বন, গ্রীষ্মমণ্ডলীয় শুষ্ক পাতাঝরা বন এবং গ্রীষ্মমণ্ডলীয় কাঁটা ঝোপঝাড়। ট্রপিক্যাল রেন ফরেস্ট, ট্রপিক্যাল ড্রাই ডেসিডিয়াস ফরেস্ট এবং ট্রপিক্যাল থর্ন ফরেস্ট। আর সমভূমির বন বলছে, যেটা সমভূমি, সেই সমভূমির বনটা টেম্পারেট ফরেস্ট বলা হয়। এই টেম্পারেট ফরেস্টটা শীতল পাতাঝরা বন এবং শীতল চিরসবুজ বন, মাউন্টেন ডেসিডিয়াস ফরেস্ট এবং মাউন্টেন এভারগ্রিন ফরেস্ট। আর উপকূলীয় বন যেটা কোস্টাল ফরেস্ট, সেটি ম্যানগ্রোভ ফরেস্ট সাধারণত পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল এবং ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের কিছু অংশে পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 10, বৈশাখী বলে যে উৎসবটা, সেটি কোথায় হয় মেজর? উত্তর হবে পাঞ্জাব এবং হরিয়ানা। এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দেখলাম, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বৈশাখী উৎসবের প্রাক্কালেই ঘটেছিল। এই ছবিটাতে আমাদের ভারতের বিভিন্ন রাজ্যের যে গুরুত্বপূর্ণ উৎসব সেগুলি সমস্ত কিছু আছে, যেমন উত্তর জম্মু কাশ্মীরের লোসার, হিমাচল প্রদেশের দশেরা, পাঞ্জাবের লোহড়ি, হরিয়ানা বৈশাখী, গঙ্গৌর রাজস্থান, নবরাত্রি গুজরাট, রামনবমী উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গে দুর্গাপূজা, উড়িষ্যার রথযাত্রা, তেলেঙ্গানা বোনালু,
হ্যাঁ, তারপর উগাদি হচ্ছে অন্ধ্রপ্রদেশের, কর্ণাটকের মাইসোর দোসেরা, আর তামিলনাড়ুতে পোঙ্গল, কেরালাতে ওনাম, এইসব গুরুত্বপূর্ণগুলো আছে উৎসব, সেগুলো একটু দেখে নিও। আমরা এই ভিডিওটাতেই ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎসবের একটা লিস্ট দিয়েছি। লিস্টগুলো সব আশা করি পড়ার দরকার নেই, তোমরা দেখতে পাচ্ছ। পিডিএফটা যখন ডাউনলোড করবে তখন এই ডিটেলগুলো সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা। কোশ্চেন নাম্বার 11, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড কো-হোস্ট করবে আইসিসি ইভেন্ট অক্টোবর 2028-এ। কোন আইসিসি ইভেন্টটা? উত্তর হবে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ। আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ ইভেন্ট করবে। এশিয়ান গেমস কোথায় কোথায়? 2018-তে জাকার্তা, 2022-এ হাংজাও চায়না এবং 2026-এ হবে নাগোয়া জাপানে। কোশ্চেন নাম্বার 12, বিভিন্ন খেলার সাথে যুক্ত কাপ আমাদের পরীক্ষাতে আসে। এখানে দেখো দেওয়া আছে, কারেক্টলি ম্যাচ করা আছে কোনটা? উত্তর হবে অনলি 2, কারণ রঙ্গস্বামী কাপটা পোলোর সাথে যুক্ত নয়, রঙ্গস্বামী কাপটা হকির সাথে যুক্ত। রঙ্গস্বামী কাপটা আমরা হকির সাথে যুক্ত দেখতে পাবো, এটা পোলো না হয়ে হকি হবে। হ্যাঁ, এটা 1928 সালে ইন্ট্রোডিউস হয়েছিল রঙ্গস্বামী কাপটা, এবং ন্যাশনাল টিম ফর দ্য অলিম্পিক করে, আর ইউনাইটেড প্রভিন্সে হয়। এখানে ফুটবলের সঙ্গে কী কী খেলা যুক্ত? উত্তর হবে সন্তোষ ট্রফি, সুব্রত কাপ, ডুরান্ড কাপ, আশুতোষ কাপ, ম্যাড্রিকা কাপ, বান্ডকার গোল্ড কপি, বেগম হজরত মহল কাপ এবং রোভার্স কাপ। ক্রিকেটের সাথে যুক্ত আইপিএল, রঞ্জি ট্রফি, রঞ্জিত হবে না, রঞ্জি ট্রফি হবে, দুলীপ ট্রফি, বিজয় হাজারে, দেওঘর, ইরানি ট্রফি, সৈয়দ মুস্তফা আলী ট্রফি এবং বিসিসিআই কর্পোরেট ট্রফি। হকি খেলার সাথে যুক্ত দেখো রঙ্গস্বামী কাপ, ধ্যানচাঁদ কাপ, বেগম রসুল আহমেদ কাপ, আগা খান কাপ, রাজা রঞ্জিত সিং ট্রফি, মুরগাপ্পা, আজলান শাহ নেহেরু কাপ। ব্যাডমিন্টনে সুধীরমান কাপ, রহমতুল্লাহ কাপ, থমাস কাপ, নারাং কাপ, চাড্ডা কাপ, অমৃতা দিবান কাপ। লন টেনিসের সাথে যুক্ত অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রান্স ওপেন, ইউএস ওপেন, উইম্বলডন, ডেভিস কাপ। আর টেনিস গ্র্যান্ড স্ল্যাম কী কী আছে? 4টে মেজর, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রান্স ওপেন, উইম্বলডন ওপেন এবং ইউএস ওপেন। কোশ্চেন নাম্বার 13 বলছে, ফার্স্ট অফ ইটস কাইন্ড গঙ্গোদয় এক্সপ্রেস কলেজ অন হুইলস, একটা ট্রেনেই কলেজ আছে, সেটা কোন ইউনিয়ন টেরিটরি বা স্টেটে আছে? উত্তর হবে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, গঙ্গোদয় এক্সপ্রেস রেভলিউশনারিজ এডুকেশন ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, এরপর আইডেন্টিফাই দ্য সেট অফ কম্প্যারিজন উইথ কোল্ড ব্লাডেড অর্গানিজমস, মানে শীতল শোণিত বিশিষ্ট, রক্ত বিশিষ্ট প্রাণী কে কে আছে? এখানে উত্তর হবে স্নেক, ফ্রগ এবং ককরোচ। এই তিনটে হচ্ছে শীতল শোণিত বিশিষ্ট। এখানে শীতল শোণিত বিশিষ্ট রক্তের যাদের, তাদের কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকে, এবং উষ্ণ শোণিত বিশিষ্ট রক্ত যাদের, তাদের কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেগুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখো। এরপর কোশ্চেন নাম্বার 15, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি ফোকাস অফ দ্য ব্রাহ্ম সমাজ ইট ওয়াজ ফর্মড ইন 1828? ব্রাহ্ম সমাজ না ব্রাহ্ম সভা 1828 প্রতিষ্ঠিত হয়, তার প্রাইমারি ফোকাস কী ছিল? এমফ্যাসিস অন দ্য উপনিষদ অ্যান্ড হিন্দু ট্র্যাডিশন, এইটাই ছিল এদের ফোকাস। আমরা এখানটাতে দেখছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা এবং সমিতি, যেগুলো প্রতিষ্ঠাকাল, কে প্রতিষ্ঠা করেছেন এবং উদ্দেশ্য কী ছিল। ব্রাহ্ম সমাজ 1828 সালে প্রতিষ্ঠিত করেছিলেন রাজা রামমোহন রায়। আর্য সমাজ 1875-তে স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রার্থনা সমাজ 1867-তে আত্মারাম পাণ্ডুরঙ্গ। তত্ত্ববোধিনী সভা 1839-এ দেবেন্দ্রনাথ ঠাকুর। থিওজফিক্যাল সোসাইটি 1875-তে মাদাম ব্লাভাডস্কি এবং হেনরি ওলকট। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885-তে এও হিউম, দাদাভাই নৌরোজি এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি 1875-তে এবং 1820-তে বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন সৈয়দ আহমেদ খান। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন 1897-এ স্বামী বিবেকানন্দ। স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিলেন 1923-এ। অনুশীলন সমিতি 1902-এ। স্বরাজ দলের প্রতিষ্ঠাতা হচ্ছেন মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস, আর অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা হচ্ছে প্রমোদ মিত্র। এই সংগঠনগুলি খুব গুরুত্বপূর্ণ এবং সালগুলি এবং তার প্রতিষ্ঠাতার নাম বারবার পরীক্ষাতে আমাদের এসছে। ঠিক আছে, পার্ট 1-এ আমরা এই 15টা কোশ্চেন নিয়েই আলোচনা করছি। পার্ট 2-এ আবার আমরা পরে কোশ্চেনগুলি আলোচনা করব, নাহলে ভিডিওটা অনেক বড় হবে, লেন্দি হবে।
আজকে এই ভিডিওটা এখানেই থাকলো, পার্ট 2-তে নেক্সট কোশ্চেনগুলো আলোচনা করছি।